আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সবার প্রিয় রিদা সোনামণিকে সাথে নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। তো সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আম্মু, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, রিদা সোনামণি এখন আর সেই ছোট্ট বাচ্চাটি নাই, এখন সে একটা চৌবাচ্চা হয়ে গেছে। কি কারণে সে চৌবাচ্চা হয়ে গেছে সেটা বলার জন্যই আজকে রিদাকে সাথে নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি। তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। শেয়ার করবেন। কি করবে? শেয়ার। শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা কি করবে? সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিব বাবা। লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুনরা অবশ্যই গোল্ড করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার গোল্ড করবে। আবার কি করবে? গোল্ড। এটা আবার কি? ওই যে বেশি লাইক হলো ওইটার মধ্যে হইবে ওইটা। ওইটা আমি জানি না। শেয়ার শেয়ার। শেয়ার। আচ্ছা, তো ভিউয়ার্স, রিদা কিভাবে বাচ্চা থেকে চৌবাচ্চা হয়ে গেল বা হয়ে যাচ্ছে সেটাই এখন আপনাদেরকে বুঝিয়ে দেই। তো রিদা কিন্তু দেখতে দেখতে মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন সে 6 বছর পার করে ফেলছে। আজকে কত তারিখ? আজকে 18ই জুলাই। 14ই জুলাই রিদার 6 বছর পার হয়ে রিদা 7 বছরে পা রাখছে। তো জন্মদিনের দিনই আম্মাকে রিদা বলতেছে, বাবা দাঁতটা ব্যথা করে, দাঁত ব্যথা করে। আর দাঁত লড়ে। এই যে সে নিজেই বলে দিছে। তারপর দাঁতটাতে একটু ধরে দেখলাম, মানে সন্দেহ হইলো হঠাৎ। রিদার আম্মুকে বললাম, তুমি একটু দাঁতটা দেখো তো কি হয়েছে। রিদার আম্মু ধরে দেখে দাঁত লড়ে। তারপর আমিও দেখলাম আমার দাঁত লড়ে। এখন তারপর আমি একটু সন্দেহের মধ্যে ছিলাম যে দাঁতটা যেরকম ভাবে লড়ে, মানে যে জন্মদিনের আগে দাঁতটা আমি কোনোভাবেই ফেলতে চাই নাই। ঠিক আছে, কেমন ফোকলা দাঁতের দেখা যাবে। অনেক লড়ে। অনেক লড়ে। একটু চুপ থাক দুষ্টু বুড়ি চৌবাচ্চা। তো জন্মদিনের সময় যাতে মানে তার দাঁত পড়া না থাকে সেই জন্য আমি বললাম যে আজকে ফেলার দরকার নেই, মানে প্রয়োজনে জন্মদিনের কেক টেক কেটে তারপরে আমরা দাঁত ফেলবো না। তারপর সেই কথাটা ভুলে গেছিলাম। আজকে সে হঠাৎ মানে বারবার বলতেছে, বাবা খালি দাঁত লড়ে, দাঁত লড়ে। তো মানে আজকে তার দাঁতের দিকে তাকিয়ে দেখি সে জিহ্বা দিয়ে ঠেলে ঠুলে কাছে এখানে দাঁড়িয়ে দাঁতটা দেখাও তো সবাইকে এই করে। এই যে দেখেন, সে দাঁতের মাঝখান দিয়ে কতটুকু ফাঁক করে ফেলছে। আঙ্গুল দিয়ে খালি ধাক্কায় আর হচ্ছে জিহ্বা দিয়ে ধাক্কায়। এই যে এই দাঁতটা তার রিদার বাবার তো মানে উপরের 2টা দাঁত ফাঁক, আর রিদা নিজে হাতে লাড়াইতে লাড়াইতে মানে নিচের দাঁত মানে যে এরকম ফাঁক করে ফেলছে। তো এখন তার দাঁতটা যে লড়তেছে এটা টান দিয়ে পানি তো পড়ে যাবে। এখন আমার মায়া লাগতেছে বলতে এই যে সে একটু ব্যথা পাবে, সে কান্না করবে বা একটু রক্ত বের হবে, আমার পা দিয়ে লাড়া লাগবে। তো এটা আমার একটু ভয় লাগতেছে বা সেই ব্যথা পাবে, মায়াও লাগতেছে। এখন রিদার আম্মুকে বলছি তুমি ফেলে দাও, সেও আমার মতো বলতেছে আমি পারবো না, আমার মায়া লাগে। দাঁত নিজে নিজে যখন পড়বে তখনই ইয়ে করবো। তারপর তার এক আন্টি, যে তার বন্ধুর মা পাশের বাসায়, সে একটু চেষ্টা করছিল যে কাপড় দিয়ে টান দিয়ে তুলে দিতে। তো সে ব্যথা পায়, দাঁত ধরতে পারে না, তারও মায়া লাগে। তো এখন তো পড়ছি মহা মুসিবতে। তো এমনিতে দাঁত লড়তে লড়তে সে মানে জিহ্বা দিয়ে ধাক্কায় আঙ্গুল দিয়ে টাইনা এক সাইডে ফাঁক করে ফেলছে, এক সাইডে নিয়ে গেছে। তো এখন রিদার দাঁতটা কিভাবে ফেলতে পারি? মেয়ের ব্যথা। আচ্ছা তুমি চুপ থাকো। রিদা ব্যথা পাবে সেটা জেনেও জোর করে টান দিয়ে তুলে ফেলবো না, যে নিচে দিয়ে যখন দাঁত উঠবে উপরের দাঁতটা এমনিতেই আরো হালকা দুর্বল হয়ে যাবে, তখন এমনিতেই পড়ে যাবে, সেই অপেক্ষায় থাকবো। এটা অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা পরামর্শ দিবেন।
আমি ভাবছিলাম ওই যে রিদা কিছু ফানি ভিডিও দেখে বা দাঁত পড়ার ভিডিও রিদার চোখে শুনে পড়ছে, এটা সেটার সাথে সুতা দিয়ে দাঁতটা বেঁধে রাখে, তারপর বোতল এখানে সেখানে ছুঁড়ে মিল্লা মারে বা বলের সাথে ইয়ে করে, অনেকে ড্রিল মেশিনের সাথে দাঁতটা সুতা দিয়ে পেঁচায় ইয়ে করে রাখে, তারপর ড্রিল মেশিন চালু করে দেয়, ওইভাবে বিভিন্ন ভাবে সুতা দিয়ে বেঁধে দাঁত ফেলে। কি মামনি? একটা বুদ্ধি পাইছি, তুমি একটা কাজ করো, তুমি ওই যে তুমি বসে বলো, আসো ওই দিকে তাকায়, আমার দিকে তাকায় বলো। ওই যে তুমি আসো না, আমার সাথে দাঁত অনেক লম্বা কিছু বাইন্দা দিবা, দরজার সাথে এটাকে বাইন্দা দিবা, তারপরে সে দরজাটাকে খুললা দিবা, আর তারপরে সে দাঁত তার লেগে ফইরা দেবো। খুব সুন্দর বুদ্ধি, তুমি কিন্তু কান্না করতে পারবা না, ঠিক আছে? তো আচ্ছা, আমরা মোটামুটি কয় ঘন্টা, মানে কমপক্ষে 12 থেকে 24 ঘন্টা অপেক্ষা করব আপনাদের পরামর্শের জন্য, আপনাদের মতামতের জন্য বা আপনাদের কমেন্টের জন্য। তো আপনারা অবশ্যই এই বিষয়টা গুরুত্ব সহকারে মাথায় রাখবেন, একটু পরামর্শ দিবেন, কেমন? তো বিশেষ করে আমার মানে যেই ডাক্তার আপুরা আছেন বা ভাইয়ারা আছেন, ভিউয়ার্সরা আছেন, বিশেষ করে ইসরাত জাহান আপু, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পরামর্শ দিবেন। নিতর জাহান আবার কি? এটা তোমার একটা আন্টি, তোমার একটা ডাক্তার আন্টি, ঠিক আছে? তো আমার আম্মুটা বাচ্চা থেকে চৌবাচ্চা হয়ে যাচ্ছে, সে মানে তার বয়স যখন মাত্র 2.5 মাস, 3 মাস পূর্ণ হয় নাই, তখন আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল। তো তাকে আমার পাতাল কুলে আপনারা দেখছিলেন। এখন এই যে বাত্তি বাত্তি কথা বলে আমার মামুনিটা, ওই বাচ্চা পাপা কি পড়ি, যা বুড়ি চুমু দিয়ে যা, এই বুড়ি দুষ্টু বুড়ি চুমু দিয়ে যা, যা তাহলে ভাগ এখান থেকে। তো ভিউয়ার্স, আজকে আমার কোনো মানে রেগুলার বা পুরনো যে আসামিরা আছে, প্রধান আসামিরা আছে, তাদেরকে আর ধোলাই করব না। আজকে অন্যরকম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। আমু, তুমি না চলে যাবা, যাও মা যাও, আমি এখানে না 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 এখন আর থাকা যাবে না। তো ভিউয়ার্স, রিদাকে বিদায় করে নিলাম, এইবার ঠান্ডা মাথায় আপনাদের সাথে আড্ডা দিই। তো ভিউয়ার্স, আজকে আর আমি আমার পুরনো কোনো রেগুলার আসামিদেরকে বা রাতের রাজরানীদেরকে নিয়ে কোনো কথা বলবো না বা তাদেরকে ধুলাই করব না। আজকে ধুলাইও বলতে পারেন বা একটা ভবিষ্যৎ ভয়াবহতা নিয়ে মন খোলা আলোচনা বলতে পারেন, যে আমরা অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে খুবই ভয়াবহ একটা প্রজন্মের মুখোমুখি হতে যাচ্ছি। মানে তারা আমাদের মানে ভবিষ্যৎ বা তারা নিজেদের জন্য নিজেরা বর্তমানে একটা আতঙ্ক। সেটা হচ্ছে যে বর্তমান যে এসএসসি বা এইচএসসি ব্যাচের স্টুডেন্টরা আছে, তারা এটা মানে কি বলবো, এক কথায় যদি প্রকাশ করতে বলেন তাহলে বলে দিতে পারি যে একটা বেয়াদব প্রজন্ম জন্ম নিতে যাচ্ছে। হয়তো আমার কথাটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বা এই বয়সী মানে যদি কোনো স্টুডেন্ট আমার ভিডিও দেখে থাকে তাদের কাছে খারাপ লাগতে পারে। তবে সবার কাছে অনুরোধ থাকবে, কোনো স্টুডেন্ট বা স্টুডেন্টের আত্মীয় স্বজন মানে বড় ভাই, মা, বাবা, চাচা, মামা, খালা, ফুফু যারাই থাকেন, বিষয়টা মানে পার্সোনালি নিয়ে নেবেন না। আগে বিষয়টার গভীরে ঢুকবেন, চিন্তা করবেন, তারপরে মানে কমেন্ট করবেন বা মানে আমাকে কিছু বলবেন। সবাইকে আমি কথাগুলো বলবো না, যারা শুধুমাত্র এই যে এই আমি যেই লক্ষণগুলো যেই ইয়েগুলোর কথা তুলে ধরবো তাদের গায়ে লাগান, সমস্যা নাই, কিন্তু সবাই আমার কথাটাকে পার্সোনালি নিজের গায়ে লাগানোর চেষ্টা করবেন না। এখানে অনেক ভদ্র বা মানে কি বলবো একদম মানে নিরপরাধ অনেক স্টুডেন্টরাও জড়িত, যাদের আমার মানে যাদের উপর আমার কোনো রাগ ক্ষোভ কোনো কিছুই নাই। কিন্তু এছাড়া যে কিছু টিকটকার ক্লাসের বা টাইপের যে ছাত্রী মার্কা স্টুডেন্ট, যারা নকল করে পাশ করে অভ্যস্ত বা অটু পাস পেয়ে পাশ করে অভ্যস্ত, বা ওই
দিবা স্বপ্ন দেখেই যে অতীতে মানে হাসিনা সরকারের আমলে যেই রকম লেখাপড়া ছিল, যে ওই রকম ভাবে যে খাতায় কিছু লিখুক আর না লিখুক, যে সরকারি ভাবে সরকারি মানে অফিসাররা শিক্ষকদেরকে মানে ওইরকম করে দিত যে অন্ততপক্ষে সবাইকে পাস মার্ক দিয়ে দিবেন, পাশের হার বেশি দেখাইতে হবে। এখন ভবিষ্যৎ প্রজন্মরা মানে স্টুডেন্টরা কিছু শিখলো কি শিখলো না এইটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এখন বর্তমান সরকার শিক্ষার উপর যে একটা মানে গুরুত্ব মানে আরোপ করছেন, মানে গুরুত্ব সহকারে শিক্ষার মান বৃদ্ধি করার চেষ্টা করতেছেন, তো এইটা অনেক গার্ডিয়ানের বা স্টুডেন্টদের পছন্দ হচ্ছে না। তাদের কাছে সেই শিক্ষামন্ত্রী মানে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ভালো ছিল, মানে নুরুল ইসলাম নাহিদ তারা ভালো ছিল, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে বা হওয়ার আগে থেকেই যখন এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে কথাবার্তা, যে শিক্ষামন্ত্রী হয়তো বা মন্ত্রণালয় গঠন করার পরে এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হইতে পারে। উনি 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তখনই উনি যে কড়াকড়ি মানে গার্ড দিছেন বা পরীক্ষার ব্যবস্থা করছেন, তা এখন যদি উনি ফুল মন্ত্রী হন তাহলে তো আর নকলের কোনো সুযোগ থাকবে না। তো তখন থেকে শিক্ষামন্ত্রীকে নিয়ে ট্রল শুরু হয়েছে। এই পড়তে বসো, উনি একটা কথা বলছিলেন যে নকল তো এই তোমরা কি পড়াশোনা করো, মানে পড়াশোনা করতে হবে কারণ নকল তো আর হবে না বা নকল তো আর চলবে না, এইটা নিয়ে উনি যেই পরিমাণ ট্রলের শিকার হয়েছেন, যেই প্রজন্ম কি বলবো শিক্ষকদেরকে নিয়ে তো দূরের কথা, একদম মানে সর্বোচ্চ পর্যায়ে মন্ত্রীকে নিয়ে ট্রল করে, ওই প্রজন্মটা কি পরিমাণ বেয়াদব হইলে পরে এরকম করতে পারে। আর তাদের মা বাবারা এইসব দেখেও যে এইসব টিকটকার ছাপড়ি মার্কা টোকাই মার্কা স্টুডেন্টদেরকে মানে এদের কি বলবো মানে কি কারণে পরীক্ষা দিতে চাচ্ছে না, যে সারা দেশের জনগণকে তারা অসুবিধার মধ্যে ফেলে, মানে তারা আন্দোলন নামে যেভাবে মব সৃষ্টি করে মানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে বা চাচ্ছে, কেউ কেউ আবার সরকার পতনের ডাক দিতে চাচ্ছে, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, তো তাদের পিছনে ইন্ধনদাতাও আছে। তো কি বলবো আমি একটু সবকিছুতেই হজবরল লাগিয়ে ফেলি, কথা গুলিয়ে ফেলতেছি। তো প্রথম অবস্থায় শিক্ষার্থীদের যেই অভিযোগ বা দাবিগুলো ছিল ওইগুলো আংশিক যুক্তিসঙ্গত ছিল, যৌক্তিক ছিল, যে বন্যার সময়ে বা জলাবদ্ধতার মধ্যে বৃষ্টির মধ্যে তারা কিভাবে পরীক্ষা দিবে বা এটা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, তো ওই জিনিসটা একটু বিবেচনা মানে করা উচিত ছিল বা করা যায় কিনা এইটার জন্য তারা দাবি জানাইতে পারতো। তো শিক্ষামন্ত্রী ইচ্ছা করলে এই বন্যার জন্য বা ঢাকার জলাবদ্ধতার জন্য বা সারা দেশে বৃষ্টি বা অতিবৃষ্টির জন্য উনি পরীক্ষা স্থগিত করতে পারতেন বা এটা একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার স্যাপার। কিন্তু পরবর্তীতে মানে যে ঘটনাটা ঘটলো, উনি সাধারণ একটা জিনিস উদাহরণ দিতে গিয়ে একটু মানে একটা কথা বলেই ফেলছেন, খুব বেশি যে অস্বাভাবিক কিছু বলে ফেলছেন এরকমও না, যে আজকালকার বাচ্চা কাচ্চারা ব্রয়লার মুরগির মতো বা ফার্মের মুরগির মতো, আজকালকার স্টুডেন্টরা তাদের একটু মাথায় বৃষ্টি পড়লেই, একদিন বৃষ্টি পড়লে কয়েক ফোঁটা পানি পড়লে 3 দিন অসুস্থ হয়ে থাকে বা জ্বর চলে আসে। উনি ওনার নিজের মেয়েকেও এইসব ফার্মের পোল্ট্রির মানে মুরগির সাথে বা ব্রয়লার মুরগির সাথে তুলনা করছেন, যে আমার মেয়েরও একই অবস্থা। এইটা নিয়ে একটা মানে কি বলবো সুবিধাবাদী দল মানে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার চেষ্টা করতেছে, ছাত্রদেরকে উস্কে দেই। এত সোজা? 24-এর আন্দোলনটা কি শুধু 24 থেকেই শুরু হয়েছিল? না, 24-এর এই আন্দোলনটা মানে গণ অভ্যুত্থানটা সেই 2009 সাল থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনা যত জুলুম অত্যাচার নির্যাতন করছে তার একটা বহিঃপ্রকাশ মানে এসে মানে 24-এ মানে গণ অভ্যুত্থানের রূপ নিছে।
এটা একদিন 2 দিন বা 2-1 বছরে হয়ে ওঠে নাই। আর এই সরকার, বিএনপি সরকার বা তারেক রহমানের সরকার তো মাত্র 5 মাস হইল ক্ষমতা গ্রহণ করছে বা মানে সরকারে আসছে। তো অন্তত পক্ষে 6 মাস, 1 বছর বা 2 বছর না গেলে এই সরকারের ব্যর্থতা সফলতা কি আমরা ঠিকমতো বুঝতে পারবো না। তবে এখনো পর্যন্ত যতটুকু চলতেছে মানে লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে আগের যে কোনো সরকারের চাইতে বর্তমান সরকার অনেক ভালো দেশ পরিচালনা করবেন বা বহির্বিশ্বের কাছে বাংলাদেশের মাথা আরো উঁচু হবে, বাংলাদেশের মান মর্যাদা উন্নত হবে, এটা আমরা সবাই ধারণা করতে পারি বা এই ব্যাপারে আমরা আশাবাদী। কিন্তু একটা জনগোষ্ঠী বা একটা দল এটা চাচ্ছে না, ঠিক আছে? আর সেই দলটা বিশেষ করে জামাত, এনসিপি যে জোটটা আছে, এর মধ্যে একটা ছাগলের বাচ্চাকে দেখলে তো আমার মানে তার কথাবার্তা শুনলে এটারে চড়ায়া মানে চাপার দাঁত ফেলায় দিতে ইচ্ছা করে। কথা কোন দিক থেকে শুরু করছি, কোন দিকে যে শেষ হচ্ছে জানি না। সেটা হচ্ছে যে ডারবি নাসির, এই ফটকার বাচ্চাটা আছে, টুকাইয়ের বাচ্চা আছে, সে নিজে যেরকম টুকাই, আরেকটা টুকাই প্রজন্ম দিয়ে ছাত্রী টিকটকার প্রজন্ম ছাত্রদেরকে দিয়ে সে আন্দোলন করার স্বপ্ন দেখে। সাথে আরেক ওয়াকওভার পাওয়া এমপি হাসনাত আব্দুল্লাহ, সেও তাদের সাথে ইন্ধন দিচ্ছে। তোমরা 24-এর আগে কে কোথায় ছিলা চান্দুরা, তোমরা ভুলে যাও না। তোমরা সবাই ছাত্রলীগের, আওয়ামী লীগের ছায়াতলে ছিলা, ঠিক আছে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতন হয়েছে, এই এটা একবারে মানে শুধু তোমাদের ছাত্রদের আন্দোলনের ফলে হয় নাই, সারা দেশের একদম মুচি মেথর রিক্সাওয়ালা টোকাই বা মানে উচ্চ লেভেলের মানে একদম এলিট লেভেলের মানে জনগণ, মানে শিক্ষক, শিল্পী, সাংবাদিক, গার্ডিয়ান, মানে সবাই মিলে রাজপথে নেমে আসছিল। তারপরেই ফেসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। আর তোমাদের মতন ছাপড়ি কিছু নকলবাজ, কিছু টুকাই টিকটকার মার্কা ছাত্রছাত্রীরা যারা সোজা কথা হাসিনার আমলের ওই রকম পরীক্ষা চাও যে খাতা দেখে দেখে, বই দেখে দেখে তোমরা লিখতে পারবা, যে ইয়ে করতে পারবা, তোমাদেরকে দেখে ঘাট, এখন তাদের আসল উদ্দেশ্য বা তারা কেন আন্দোলন করতেছে এগুলো তো প্রকাশ্যে আসছেই, চলেই আসছে। অনেক স্টুডেন্টরা এই আন্দোলনটার মধ্যে কারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে এটা বুঝে গেছে। আর তাই যারা ওই যে ভালো স্টুডেন্ট, যারা পড়ালেখা করে কিছু শিখতে চায় বা জাতীয় সম্পদ যারা, তারা কিন্তু এই আন্দোলন থেকে ঘরমুখ হয়ে গেছে যে না, আমরা চাইছিলাম যে অতি বৃষ্টি বা বন্যার মধ্যে আমাদের পরীক্ষা দিতে কষ্ট হচ্ছে, এটা সেটা, আমাদের পরীক্ষাগুলো যেন একটু পিছিয়ে দেয়। আর মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাটা মুখ ফুসকে বলে ফেলছেন স্লিপ অফ টাং বা উদাহরণ দিতে গিয়ে, উনি তো এটার জন্য দুঃখিত বলছেন, সংসদে দাঁড়িয়ে উনি সরি বলছেন, ক্ষমা প্রার্থনা করছেন, দুঃখিত বলছেন। এরপরে তো এই আন্দোলন চালিয়ে যাওয়ার আর কোনো মানেই হয় না। এখন কিছু ছাত্রী টিকটকাররা বলতেছে না আমাদেরকে ঘাড় ঘুরাইতে দেয় না কেন, হল রুমে সিসি ক্যামেরা কেন লাগাইছে, এই করতে হবে সেই করতে হবে। ওই যে হাসিনা তাদের অভ্যাস খারাপ করে দিয়ে গেছে। এক ছিল করোনা মহামারীর সময়, সেটা একটা ছোঁয়াচে রোগ, মহামারী আকার ধারণ করছে, তো তখন একজনের সাথে আরেকজনের একটা ডিস্টেন্স যেন থাকে, এ করে বাধ্য হয়ে সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা করছে বা পরীক্ষা এরকম ভাবে যে একবার একটা অটোপাস দিছে। তো এখন তারা বারবার বারবার এই বন্যার অজুহাত দেখিয়ে অটোপাস নিয়ে যাবে। তো ভবিষ্যতে কি মানে কি বলবো, মানে দেশের হাল তো এরাই ধরবে কোনো একটা সময় না কোনো একটা সময়। তো এই সিনিয়ররা, বর্তমান এমপি মন্ত্রীরা হারিয়ে যাবে বা পৃথিবী থেকে বিদায় নিবে। তো এই প্রজন্মটা তো মানে কোনো না কোনো সেক্টরে গিয়ে মানে দায়িত্বে আসবে, তাই না? কেউ ওই যে অটো রিক্সার ড্রাইভার হবে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, মানে এইগুলো অনেক কিছু হবে যার যার যোগ্যতা অনুযায়ী। কিন্তু এইসব ছাপড়ি মার্কা কিছু টিকটকার কেউ যদি O2 পাস দিয়ে A+ এটা সেটা দিয়ে খাতা দেখে দেখে মানে নকল করতে দেয়, তাহলে কে পরীক্ষায় মানে পড়ালেখা করে
মানে মেধাবী হয়ে নিজে পাশ করলো, আর কে শুধু খাতা দেখে দেখে সারা বছর টিকটক করে তানু মণ্ডলের মতো যে রিসোর্টে রিসোর্টে ঘুরে বেরিয়ে, পার্কে ঘুরে বেরিয়ে, নষ্টামি নোংরামি করে বেরিয়ে মানে বই দেখে আরেকজনের খাতা দেখে পাশ করে ফেললো, এটার কোনো ইয়ে বের করা সম্ভব হবে? তো এই যে একটা বেয়াদব প্রজন্ম জন্ম নিচ্ছে, তৈরি হচ্ছে, এই বেয়াদব প্রজন্মটা যখন ওই যে ইয়েতে আসার, দায়িত্বে আসার সময় হবে, মনে করেন তারাই তো ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মানে বিভিন্ন বিভিন্ন সেক্টরে, বড় বড় সেক্টরগুলোতে তারা আসবে। তো সেখানে যদি মেধাবীরা স্থান না পেয়ে এসব নকলবাজ, ছাপড়ি, টিকটকার, টুকাই এরা চলে আসে মামা খালু জোর দেখিয়ে বা টাকার জোর দেখিয়ে, তখন দেশ ও দেশের জনগণের কি মানে হবে, বা মানে এটা কতটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে, এইটা আপনারা সবাই একটু মানে ভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেন যে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী কেউ যদি মানে কোনো এই যে অসচেতন, অনেক অশিক্ষিত মূর্খদের মধ্যে এই জিনিসগুলো বেশি দেখা যায়, যে মূর্খ গার্জিয়ানরা যে আমার ছেলে পরীক্ষা পাস করে A+ পাইতে হইব, এই করতে হইব, সেই করতে হইব, কিন্তু আমার ছেলে বা আমার মেয়ে নিজে কতটুকু শিখলো এইটা তাদের দেখার বিষয় না, এই চিন্তা তারা ভুলেও করে না। তাদের দরকার A+, গোল্ডেন A+, বা ভালো মার্ক, যে পাশ করছে, আমার ছেলে পাশ করছে, এটা যেন তার কোনো আত্মীয় স্বজনের সাথে টক্কর দিয়ে সে দেখাইতে পারে বা কোন প্রতিবেশীদেরকে দেখাইতে পারে। কিন্তু আসল শিক্ষিত বা সুশিক্ষিত ভদ্র গার্ডিয়ানরা তারা চিন্তা করে আমার সন্তান নাম্বার একটু কম পাক, একবার যদি কম পায় তাকে আবার কি যেন বলে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যায়, কেন তুমি কম পাইছো, এই বছর হয় নাই। মানে আমি আমার নিজের চোখে দেখা, আমার বেসে আমার এক বন্ধু 4 পয়েন্ট পাইছিল, তো আমাদের সময় তো গ্রেডিং সিস্টেম চালুই ছিল, তো সে 4 পয়েন্ট কেন পাইলো, তার গার্ডিয়ানদের ইচ্ছা ছিল যে সে 5 পাবে, মানে তার কিছু ঘাটতি আছে এটা সেটা। তো এখন সে আর শিক্ষকদের সাথে বা স্কুলে কোনো ইয়ে না করে স্টুডেন্ট যেন আরেকটু শিখে, তাদের সন্তান যেন সোজা কথা আরো ভালোভাবে কিছু শিখে আসে, সে যেন A+ নিয়ে পরবর্তী ধাপে লেখাপড়া শুরু করে, তাকে আবার পরীক্ষা দেওয়াইছে SSC-তে, তারপর সে A+ পেয়ে তারপরে HSC-তে গেছে, মানে মেট্রিক, এখন তো মেট্রিক ইন্টারমিডিয়েট এগুলো নাই, SSC আর HSC। তো তখন আমার সেই বন্ধু আবার মানে SSC পরীক্ষা দিয়ে HSC-তে ভর্তি হয়েছে। তো এটা হচ্ছে একটা শিক্ষিত আর অশিক্ষিত গার্ডিয়ানের মধ্যে তফাৎ বা পার্থক্য। আমি আবার এরকম মূর্খও দেখছি, আমার ছেলে পাশ করলো কেন, মানে টেস্ট পরীক্ষায় সে অ্যালাউ হয় নাই, ফেল করছে কেন, আপনি তারা পরীক্ষা দিতে দেন। স্যার বা ইয়েরা, স্কুল কর্তৃপক্ষ বা যে কমিটি থাকে না, ম্যানেজিং কমিটি, সবাই মিলে তার ইয়ে করছে, না যারা যারা টেস্টে অ্যালাউ হয় নাই তাদেরকে পরীক্ষা দেওয়ানো যাবে না। এই সেই কিছু যে মানে রাজনীতিক ফাজনীতি করে এইরকম কিছু টাইপের পরিবার আছে না, এই সেই কমিটি দইরা না আমার পোলা পরীক্ষা দিব বা আমার মায়া পরীক্ষা দিব, ফর্ম ফিল আপ করান, কেমনে পাস করান লাগবো সেটা আমরা বোঝাব না, এই সেই তাদের দরকার পাস। আমার পোলা মানে মেট্রিক পাস করছে, ইন্টার পাস করছে বা বিএ পাস করছে কইয়া হেরা যে জামাই কি পাস, বিএ পাস, মেয়ে কি পাস, মেয়ে ইন্টার পাস, এইটা সেটা কইয়া বিয়া শাদী দিয়ন লাগবো, এই সেই তাগর খালি দরকার পাস। আর ঘুষ টুস দিয়া হেরা যদি কোন রকম চাকরি বাকরি দিয়া লাউন যা, তাহলে তো কাম হারছে, সরকারি চাকরি হরে গো অমুকের মাইয়া, আমার ফোলা, এই চিন্তায় যে পাস দেখাইতে পারলেই তাদের চাকরি খারাপ, এরকম একটা ইয়ে ছিল। ঠিক আছে, তো এই চিন্তা ভাবনা যেসব গার্জিয়ানদের মাথায় আছে, ওইসব গার্জিয়ানদের উপর যেন ঠাড়া পড়ে। আর এইসব আন্দোলনকারী স্টুডেন্টরা কি কি অজুহাত দিছিল, বৃষ্টিতে তাদের পরীক্ষা দিতে কষ্ট হয়, কিন্তু বৃষ্টিতে তাদেরকে আন্দোলন করতে কোনো কষ্ট হয়েছে আপনারা দেখছেন? বৃষ্টিতে পরীক্ষা দিছে কয়টা বা কতক্ষণ, মানে তারা রাস্তায় ছিল, যে বাড়ি থেকে মানে হল রুমে, পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত কতটুকু মানে সময় বা রাস্তা
তাদেরকে বৃষ্টিতে ভিজতে হয়েছে, কিন্তু তারা যখন ঘন্টার পর ঘন্টা মানে কতদিন ধরে এই আন্দোলনটা চলতেছে, বৃষ্টির পানি তো দূরের কথা, একদম বন্যার পানিতে নেমে তারা আন্দোলন করতেছে, করতেছে, তখন তাদের ঠান্ডা লাগে না। একবার মানে শিক্ষামন্ত্রী সাহেব তাদেরকে কেন ব্রয়লার মুরগি, পোল্ট্রি মুরগি বলে ফেলছে, মানে যারা কি বলবো এইচএসসি পরীক্ষার্থী না, মাত্র 9-এ পড়ে, 10-এ পড়ে, বহিরাগত, এরাও এখানে সুযোগ নিচ্ছে। আর এই সুযোগটা নিতে পারতেছে ওই যে এনসিপির কিছু রাম ছাগলের বাচ্চার কারণে, যারা নিজেরা কোটা বিরোধী আন্দোলন করে, আর সেই কোটা 24-এর মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেজে সেই কোটায় তারা বর্তমানে পার্লামেন্টেও চলে গেছে, আবার একটা মানে দল গঠন করে তারা এখন বেশি লাফালাফি করতেছে। তো এদের এইসব লাফালাফি দেখে আমার ইচ্ছা করে মানে তারেক রহমান যদি মানে শেখ হাসিনা, ডক্টর ইউনূস সরকার যেটা মানে করে গেছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, রাজনীতির সকল কার্যক্রম তাদের নিষিদ্ধ করে দিয়ে গেছে, তো সেটা কতদিনের জন্য এটারও কোনো মানে সময় নির্ধারণ করে যায় নাই। তো এখন যদি বর্তমানে তারেক রহমান সরকার সেই নিষেধাজ্ঞাটা তুলে নেন যে আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ আবার রাজনৈতিক কার্যক্রম চালাইতে পারবে, রাজনীতি করতে পারবে, সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, তখন এইসব ছাপড়ি টুকাই এনসিবির মানে ছাগল পাগল এইসব ডারবি নাসির মাসির এদের কি অবস্থাটা হবে, এদের কি পরিণতি হবে, একবার এটা চিন্তা করছে। আবার তাদের ডাকে দেশের সব জনগণ, আপামর জনগণ রাস্তা নেমে আসবে, তারা সেই স্বপ্ন দেখে, তাদের এই সব দিবা স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। পাবলিক মানে বলে না যে নেরা বেলতলায় একবারই যায়, তো এইসব টুকায়ের বাচ্চারা যারা কি বলবো মেসে থেকে পাতলা ডাল আর মোটা চালের ভাত খাওয়া ছাড়া আর কোনো যোগ্যতা ছিল না, তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদেরকে এরকম আবার নতুন আরেকটা প্রজন্মকে, নতুন আরেকটা দলকে এরকম শত শত কোটি টাকা ইনকাম করার সুযোগ করে দেওয়ার জন্য এইসব মানুষ নিজেদের জীবন বিপন্ন করে রাস্তায় নেমে আসবে। এইটা আগামী 50 বছরে হয়তোবা আর বাংলার মানুষ কখনো করবে না। 24-এ মানে যাদের অভিজ্ঞতা হয়েছে তারা হয়তোবা আর করবে না। তো এইসব ছাগলের বাচ্চা হাসনাত আব্দুল্লাহ আর ডারবি নাসির, তোমরা মানে কি বলবো, হাসনাত আব্দুল্লাহ বলে যে হারলে ডারবি নাসিরের মতো হারবো, পাস জিতলে মানে হাসনাত আব্দুল্লাহর মতো। হাসনাত আব্দুল্লাহ কি জিতে এমপি হয়েছে? সে তো ওয়াকওভার পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে করে এমপি হয়েছে, নাহলে তার মতন একটা ছাগল কখনো এমপি হয় নাকি, কি আর বলবো। তো এইসব নিয়ে মানে অন্তত পক্ষে আমি এই ডারবির বাচ্চা, এই টুকায়ের বাচ্চা নাসিরকে হাতের কাছে পাইলে তার কানের নিচে মেরে তার অন্তত পক্ষে একটা কান আমি তবদা বানিয়ে ফেলতাম, যে ফকিন্নির বাচ্চা তোর বাপ দাদার নাম কি, তোর মানে এমপি নির্বাচন করার তোর ব্যক্তিগত কি ফান্ড আছে, কি মানে যোগ্যতা আছে, একটা এমপি নির্বাচন করতে কত কোটি টাকার প্রয়োজন আছে এটা তুই জানিস? তুই যে এমপি নির্বাচন করছিস তোর সেই টাকা যোগান কে দিছে? তো আচ্ছা, আমি জামাত এনসিপি বা এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না, আর আজকের ভিডিওটা মানে এত লম্বাও করতে চাইনি, ভিডিও লম্বা হয়ে গেছে এমনিতেই। তো যেই সব ছাপড়ি মার্কা, টোকাই মার্কা, টিকটকার মার্কা স্টুডেন্টদেরকে বা পরীক্ষার্থীদেরকে নিয়ে কথাগুলো বললাম, তাদেরকে কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনা যায়, তাদের গার্জিয়ানদেরকে কিভাবে মানে সামাজিক ভাবে রুখে দেওয়া যায়, বয়কট করা যায়, মানে সঠিক পথে ফিরিয়ে আনা যায়, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সেই চেষ্টা করব বা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর নিজেদের ঘরে যদি এরকম মানে স্টুডেন্ট থাকে তাহলে তাদেরকে সতর্ক করব, তারা যেন নিজেরা নিজের পায়ে দাঁড়াইতে পারে। আরে এখন কথা বলতে গেলে কথা আবার অনেক বড় হবে। যে আমার মা, আমার ছোটবেলা থেকে তো কি বলবো, আমি আমার প্রাইমারি স্কুলে থাকতে আমার বাবা মানে প্যারালাইজড হয়ে গেছিলেন, উনি কথা বলতে পারতেন না। তো আমার মানে যেই শিক্ষা সেটা আমার স্কুলের শিক্ষক, আর প্রথম শিক্ষা আমার মায়ের কাছ থেকে, ঠিক আছে? যে আমার মা সবসময় শিখাইছেন একটা জিনিস, সেটা হচ্ছে তুমি যেটা শিখবা, শিক্ষাটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় বা মহা মূল্যবান সম্পদ। এই সম্পদ তোমার কাছ থেকে কেউ কোনোদিন নিয়ে যেতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। কিন্তু তোমার কাছ থেকে টাকা পয়সা, ধন সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হইলো তোমার কাছ থেকে সেটা কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু তুমি যা শিখবা, তোমার এই শিক্ষা
তুমি এইটা দিয়ে একদম শূন্য থেকে তুমি মানে জিরো থেকে হিরো হয়ে যেতে পারো। কারণ শিক্ষার মান, শিক্ষার মর্যাদা, শিক্ষার দাম অন্যরকম। তো তুমি মানে যে জিনিসটাই শেখার চেষ্টা করবা একদম পারফেক্ট ভাবে, সুন্দরভাবে শেখার চেষ্টা করবা। আর পরীক্ষার হলে যাওয়ার সময় একটা জিনিসই বলছে যে তুমি যতটুকু পারো ততটুকু খাতায় লেখার চেষ্টা করবা। পিছনে তোমার পাশে বা তোমার সামনে কে কি করতেছে লিখতেছে ওইগুলো ওই খাতার দিকে তাকানোর চেষ্টা করবা না। প্রয়োজনে ফেল করবা, তবুও তুমি এক্সপেল হয়ে ঘরে ফিরো না। ঠিক আছে? এই শিক্ষা আমার মা আমাকে দিছিল। তো আমি আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার খালা, চাচা, চাচি, মানে তাদের সন্তানদেরকেও এরকম শিক্ষা দিতে দেখছি। কিন্তু আরো বর্তমান প্রজন্মকে যেসব ছাপড়ি, টুকাই মার্কা, টিকটকার মার্কা, তানু মণ্ডলের মতন স্টুডেন্টদেরকে তার গার্ডিয়ানরা শিখাচ্ছে তুই খালি পাস লয়া তারপরেরটা পরে বুঝতেছি। তো এইরকম একটা টুকাই বর্তমান আন্দোলন করে সারা মানে কি বলবো ঢাকাবাসীদেরকে বা সারা দেশবাসীদেরকে একটা ইয়ের পরিস্থিতির মধ্যে ফেলছে। তো এদেরকে মানে প্রতিহত করা জরুরি। যদি খুব বেশি দিন, সোজা কথা এখনো পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করে ঘরে ফিরে না যায়, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এইসব ছাপড়ি, টিকটকার, টোকাই মার্কা স্টুডেন্টদেরকে ঘরে পাঠানোর জন্য তাদের নিচে, হাঁটুর নিচে নলি বা সেলি পরা দিবেন। তো সেই জন্য সবাই প্রস্তুতি নেন। ভবিষ্যৎ বেয়াদব প্রজন্ম থেকে বাঁচার জন্য এখনই তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা মানে খুব জরুরি। তো আচ্ছা ভিউয়ার্স, দেখা যাক ভিডিওটা কাটছাট করে কতটুকু ছোট করতে পারি, ছোট আকারে আপলোড করার চেষ্টা করব। তো আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে এই বিষয়টি নিয়ে কথা বলাটা মানে আমার কাছে কি যেন মানে কি জন্য যেন মানে খুব প্রয়োজন বলে মনে হয়েছে, যে আমার নৈতিক মানে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এই বিষয়টা নিয়ে কথা বলা। এই জন্য আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম। তো কারো কাছে যদি আমার কথাগুলো খারাপ লাগে মানে বিষয়টা ইগনোর করবেন। এইসব ছাপড়ি, টুকাই, নকলবাজ মানে টিকটকার স্টুডেন্টদের হয়ে দালালি চামচামি করতে আসবেন না, তাদের সাফাই গাইতে আসবেন না। আপনাদের ইচ্ছা হলে আপনারা বেয়াদব প্রজন্ম জন্ম দেন, কিন্তু বেয়াদব কিভাবে মানুষ করতে হয় আমার সামনে পড়লে মানে থাপড়ায় ঠিক করে ফেলানো। বুঝতে পারছেন? তো আজকে এখান থেকে বিদায় নেই। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন, যাতে আমার কথাগুলো আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়, আমার ভিডিওর রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।